সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া আলোচিত বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে এসেছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁদিকে রয়েছেন অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আর রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আলোচনা শুরুর আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বেনজির আহমেদ রয়েছেন, আমাদের বার্তা সম্পাদক। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে মঙ্গলবার তিনি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন, যেখানে তিনি খোলামেলা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে বারবারই উঠে এসেছে ভারতের সাথে সম্প্রতি করা যে বিভিন্ন চুক্তি, বিশেষ করে পানির ন্যায্য হিস্যা, তিস্তা চুক্তি সহ বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্ন রেখেছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্পে ভারত এবং চীন প্রস্তাব দিয়েছে, অর্থাৎ দুই দেশেই দুটি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে জনগণের কল্যাণ, জনগণের যেখানে কল্যাণ নিহিত থাকবে সেই প্রকল্পটি বেছে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের মাধ্যমে যদি তিস্তা প্রকল্প করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে পানির সমস্যাটা অবশ্যই সমাধান হবে। এক্ষেত্রে বিভিন্ন প্রশ্নেরও আরও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে উঠে এসেছে ডক্টর ইউনূস প্রসঙ্গ। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নোবেলবিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিদেশি বিনিয়োগ করে তার ফান্ড, এ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং তিনি আরও বলেছেন, নোবেলবিজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি, গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা মামলা দিয়েছে, এক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো দেশ বিক্রি করে না, দেশের মানুষের কল্যাণেই যা কিছু করে এবং ভারতের সাথে যে সমস্ত চুক্তি করা হচ্ছে সেইগুলো দেশের মানুষের কল্যাণের স্বার্থেই করা হচ্ছে। তিনি কথা বলেছেন কানেক্টিভিটি নিয়েও। তিনি বলেছেন, যোগাযোগের মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও বেশি সম্প্রসারিত হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ যাবৎকালে ভারতের সাথে যে সমস্ত চুক্তি বা সমঝোতা করা হয়েছে সবগুলি দেশের স্বার্থ বিরোধী। বিএনপি মহাসচিব বলেছেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। বিএনপি মহাসচিব আরও বলেছেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে দিল্লির সাথে যে সমস্ত চুক্তি এবং সমঝোতা সই হয়েছে এগুলো প্রত্যাখ্যান করে বিএনপি এবং শিগগিরই এইসব চুক্তির বিষয়ে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করবে। যেমন আরেকটি বিষয় হচ্ছে, আমি আপনাকে জানাচ্ছি যে বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের যে 7টি অবৈধ পাসপোর্টের সন্ধান পেয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের 8 জন কর্মকর্তাকে মঙ্গলবার দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে তাদের মাধ্যমে তারা জানিয়েছে যে সাবেক আইজিপির 7টি পাসপোর্ট পাওয়া গেছে এবং যেখানে তিনি সাধারণ চাকরিজীবী পরিচয়ে এইসব পাসপোর্টগুলো করিয়েছিলেন। সেই সময় অর্থাৎ তিনি যখন র্যাবের ডিজি ছিলেন তখন এ বিষয়ে যখন নবায়ন করতে পাঠানো হয়েছিল পাসপোর্টগুলো, তখন পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে সেগুলো চোখে ধরা পড়ে এবং সেগুলোর বিষয়ে আপত্তি জানানো হলেও প্রভাব খাটিয়ে বেনজির আহমদ সেই পাসপোর্ট অধিদপ্তরে হাজির হননি। আরেকটি বিষয়, যেমন সম্প্রতি ছাগল কাণ্ডে যে আলোচিত মতিউর রহমান, এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার 2 স্ত্রী এবং 5 সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অর্থাৎ আর্থিক গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার দুদকের এক আবেদনের প্রেক্ষিতে আইএফআইডির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 30 দিনের মধ্যে এনবিআর এর সাবেক সদস্য মতিউর, তার 2 স্ত্রী, 5 সন্তান অর্থাৎ 8 জনের 8টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অসীম কুমার উকিল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে একটা কমন কথা যে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দেয়, প্রধানমন্ত্রীরও এটার জবাব দেওয়া লাগে যে আসলে দেশ বিক্রি করবে না, আওয়ামী লীগ দেশ বিক্রি করতে চায় না, দেশ বিক্রি করে না। আসলে এই কথাগুলো কেন আসে যখন তিস্তার পানি বন্টন চুক্তির কথা বলা হয়, যখন বাংলাদেশের উপর দিয়ে ট্রেনের এটা যাওয়ার কথা হয়, এত আলোচনা যখন সামনে আসে, পজিটিভ অনেক আলোচনা আসে, তখন এই বিষয়গুলো কেন আসে? আপনাকে ধন্যবাদ। সহ আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপনকে স্বাগত। টেলিভিশনের সেটের সামনে বসে যারা অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে আজকের সারাদিন দেশের সর্বত্র চায়ের কাপ থেকে শুরু করে সর্বত্র মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স, ভারত সফর নিয়ে আলোচনার বিষয়বস্তু। এটি সফর
সফল ফলপ্রসূ একটি সম্মেলন হয়েছে। সফরটুকু যেমন ফলপ্রসূ হয়েছে, আজকের সম্মেলনটুকু তো সংবাদ সম্মেলনে এটা প্রভাব পড়েছে। খুব মানে জমজমাট, প্রাণবন্ত, প্রশ্নের উপর প্রশ্ন, সব কিছু মিলিয়ে খুব ভালো একটি প্রেস কনফারেন্স করেছে, যার মধ্যে দিয়ে দীর্ঘদিনের অনেক কথা উঠে এসেছে, সাম্প্রতিককালে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এখন এটি যদি কথার কথা হয়ে থাকে, তবেও এরকম একটি কথা বলা সঠিক হচ্ছে কিনা সবাইকে ভেবে দেখা দরকার। দেশ বিক্রি করে দেওয়া, দেশটাকে বিক্রি করা যায় কিনা। বলতে পারেন যে প্রতীকী অর্থে যদি কথা হয়েও থাকে, তাহলে সুনির্দিষ্টভাবে বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। এখানে আলাপ আলোচনা হয়েছে, অনেকগুলি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী বসেছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য নানান বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সেক্ষেত্রে তো এরকম কোনো কিছু হয় নাই যেটার আলোকে বলা চলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। এই বরঞ্চ আমাদের সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বার্থ সংরক্ষণ করে অনেকগুলি বিষয় আদায় করা হয়েছে। মুজিব ইন্দিরা চুক্তি হয়েছিল সেই 1974 সালে। সেই চুক্তির বাস্তবায়ন করার মধ্য দিয়ে সীমান্ত এলাকার অনেক দিনের অমীমাংসিত জায়গাগুলি আমরা উদ্ধার করেছি। সাগর, ব্লু ইকোনমির একটা বিরাট সেক্টর আমরা বুঝে পেয়েছি এই সময়কালে। এরকম অনেক অমীমাংসিত বিষয়গুলি আমরা মীমাংসা করেছি। শান্তি চুক্তি সম্পাদন করেছে যারা বলেছিল যে এরকম দেশ বিক্রির মতো আর কি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আগরতলার অংশ হয়ে যাবে কা। এটি আমাদের আমলে এই জায়গাগুলি গঙ্গার পানি চুক্তি থেকে শুরু করে সব কিছু হয়েছে। হ্যাঁ, তিস্তা বিষয়টা এখনো অমীমাংসিত রয়ে গেছে। সে ব্যাপারে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমাদের বাইরে কেউ তিস্তা চুক্তির উপরে উদ্যোগ নিয়ে একটি সফল কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে এমন দৃষ্টান্ত নেই। বাট আমাদের দিক থেকে অগ্রসর হয়েছে, আমি বিশ্বাস করি জায়গাগুলি হবে। আপনার এই একটি বিষয়, আর একটি সীমান্তের বিএসএফের ঘটনা বা আমাদের ভিসা প্রসেসেরও একটি পদক্ষেপ এই তারিখে গৃহীত হয়েছে। চিকিৎসার জন্য যাওয়ার ক্ষেত্রে খুব সহজ একটি পদ্ধতি এবার মীমাংসিত হয়েছে, বাকিগুলি হবে। হ্যাঁ, এই বিষয়গুলি দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়গুলি নিয়ে কথা বলা দরকার। এবং আমি বিশ্বাস করি যে আজকের দিনে দাঁড়িয়ে এটি তিস্তা চুক্তির সমাধান হবে। ভারতের পক্ষ থেকে প্রস্তাব আছে, চীনের পক্ষ থেকে প্রস্তাব আছে, যে প্রস্তাবের টানাটানি আছে। আমরা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে, যেটা সবচেয়ে ভালো হবে দেশের জন্য, দেশের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে, আমরা সেই চুক্তিটাই আমরা গ্রহণ করব। কিভাবে হবে? যেখানে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে যে এটা হতে পারবে না, ওনাদের দেশের বিষয়। হ্যাঁ, কিভাবে হবে এটা ওনাদের দেশের। এর আগেও তো একই প্রক্রিয়া আটকে গিয়েছিল। প্রক্রিয়া থেকে অনেক কিছু অগ্রগতি হয়েছে আর কি। আমি সেটাই বলছি যে অবশ্যই অগ্রগতি আছে, এবং সেটা আমি বিশ্বাস করি প্রবলেমটা সলভ হবে। দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য আমার যেমন তিস্তার পানি দরকার, তাদেরও আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই জায়গাটাকে সেটেল করা দরকার। বর্ডারের বিএসএফ গুলি করে মারা বন্ধ করা দরকার। ভিসা প্রসেসকে সহজ করা দরকার আরও। এটা দুই দেশের সম্পর্ক, এটা একতরফা আমার দিকের বিষয় না, উভয় পক্ষের বিষয়। এবং সেই জায়গাটায় দিনে দিনে অনেক দূর অগ্রগতি হয়েছে। বিশ্বাস করি যে কানেক্টিভিটি, এটা তো মডার্ন ওয়ার্ল্ডের কনসেপ্ট হলো যে দেশের যত বেশি কানেক্টিভিটি সে তত বেশি উন্নত। এটা সকল ক্ষেত্রেই। আমার পলিটিশিয়ান হিসেবে আমার বা ডক্টর আসাদুজ্জামান রিপনের আমাদের কানেক্টিভিটি যত ভালো আর কি, সে তো সফল একজন নেতা। যে সাংবাদিকের কানেক্টিভিটি ভালো, সে সবচেয়ে সফল সাংবাদিক, সে তো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর সেই কানেক্টিভিটিটা আমি তৈরি করতে যাচ্ছি। আমি অবশ্যই আমার স্বার্থ সংরক্ষণ করে করব। নিজের স্বার্থ বিলিয়ে দিয়ে আমরা কোনো জায়গাটায় যাচ্ছি না। সেই সব কিছু মিলেই ডক্টর ইউনূস থেকে শুরু করে অনেকগুলি বিষয় এসেছে। সবগুলি বিষয়ে একটি প্রাণবন্ত আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি যে এই জায়গাগুলি নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে। দেশ বিক্রি করার কোনো বিষয় নেই। রক্তের আখরে লেখা বাংলাদেশ আমরা অর্জন করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে
49 সালের 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে দেশের 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে জয় বাংলা স্লোগানে মুখরিত করে বঙ্গবন্ধু মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মামুনের সর্বোচ্চ ত্যাগের উপর দাঁড়িয়ে আমাদের এই বাংলাদেশ। আমরা সংবিধান প্রণয়ন করেছি, আমরা জাতীয় সঙ্গীতে জাতিকে উপহার দিয়েছি, জাতীয় পতাকা উপহার দিয়েছি। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে অর্থনীতি মুক্তির সংগ্রামে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। সেই কাজ আমার নেত্রীর হাত ধরে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এখানে বিক্রির কোনো বিষয় নাই। এগুলি মানে আসলে এরকম একটু কথা বলে নিজেদেরকে ছোট করা হয় যারা বলছেন জি। রাসুজ্জামান রিপন দেশ বিক্রি প্রসঙ্গে কথা বলছিলেন অসীম কুমার উকিল। আপনার কাছে আমরা জানতে চাওয়া যে এই যে চুক্তি যেগুলি সমঝোতা হয়েছে এগুলি আপনারা বলছেন বাংলাদেশের স্বার্থ বিরোধী, একেবারেই আপনি আন্তর্জাতিক অঙ্গন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। আপনার কাছে স্পেসিফিক জানতে চাই কোন কোন পয়েন্টটা আপনাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশের স্বার্থ বিরোধী? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাতে চাই আমার সমালোচক অসীম কুমার উকিল। তিনি অনেকগুলো কথা বলেছেন, তার কথা সবসময় গঠনমূলক থাকে, তো আমি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলাম। আসলে দেশ তো আপনার আক্ষরিকভাবে তো বিক্রি করা যায় না, কিন্তু দেশের স্বার্থটা জলাঞ্জলি দিলে এটা প্রতীকীভাবে বলেন বা মেটাফোর হিসেবে এই কথাটি বলা হয়। যদি দেশের স্বার্থ যদি আপনার বিঘ্নিত করে, দেশের স্বার্থ যদি প্রোটেক্ট না করা যায়, দেশের স্বার্থ প্রোটেক্ট কে করতে পারে? দেশের স্বার্থ প্রোটেক্ট করতে পারে নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক নেতা, তিনি দেশের স্বার্থ প্রোটেক্ট করার জন্য তার ভাবনা থাকে। আর জনগণের ম্যান্ডেটেড গভর্নমেন্ট, জনগণ যাকে সরকার হিসেবে মনোনীত করে তার শক্তিটা অনেক বড়। তার ওই দিল্লি, ওয়াশিংটন, বেজিং মানে আপনার মালদ্বীপের কথা কোনো কারোর ধার ধারার প্রয়োজন পড়ে না যদি পেছনে জনগণ থাকে। আমেরিকা লাগে ওই যে ওয়াশিংটন তো বলছি, দিল্লি ওয়াশিংটন সবটা খাবার, দিল্লি ওয়াশিংটনও বলেছি, বেজিংও বলেছি, ইসলামাবাদ বলেছি, সবকটাই যত আছে সবই ধরে নেন, কারণ লাগে না। যদি আপনি জনগণের সমর্থন পুষ্ট হন, যদি আপনি রিয়েল ভোটে যদি আপনি ক্ষমতায় আসেন এবং আপনার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে আসেন, প্রতিদ্বন্দ্বীও যদি মনে করি ইয়েস হি ইজ ডিফিটেড, দে আর ডিফিটেড, মনে করেন না মনে করার কোনো কারণ নেই, যদি রিয়েল ভোট হয় তাহলে সরকারকে আসলে কোনো জায়গায় ধর্ণা দিতে হয় না, সরকারের মাথা নত করতে হয় না। আমি যদি স্বাধীনতার পর ছোট্ট একটা উদাহরণ যদি দেই, স্বাধীনতার পরে আমি তো অনেক দলকানা কথাবার্তা অন্যদের মতো বলতেও চাই, বলিও না। আপনি যদি শেখ মুজিবুর রহমান উদাহরণ যদি টানেন, 74-ই বোধ না আপনার যখন এই যে ওআইসির কনফারেন্সের ব্যাপার যখন হলো, তো উনি কি আপনার কারোর কাছে জিজ্ঞেস করে বা কে মাইন্ড করবে এটা চিন্তা করে কি তিনি আপনার ওআইসিতে বাংলাদেশের সংযুক্তির জন্য তিনি গিয়েছিলেন? নিশ্চয়ই জান নাই। তো কারণ শেখ মুজিবুর রহমান অ্যাট দ্যাট টাইম তিনি মনে করতেন হি ইজ ম্যান্ডেটেড, জনগণের ম্যান্ডেট তার কাছে আছে, এই দেশটা তিনি ওন করেন রাজনৈতিকভাবে এবং জনগণের ভালোবাসায় তিনি ওন করেন, এটা মনে করতেন। ফলে তার পক্ষে অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল, অনেকে বেজার করো তার পক্ষে সম্ভব ছিল। এবং ওনার পক্ষে বলা সম্ভব ছিল যে আপনার সৈন্য বাংলাদেশ থেকে কবে ফেরত নেওয়া হবে, উইদিন ভেরি শর্ট স্প্যান অফ টাইম, ইমিডিয়েট আফটার ইন্ডিপেন্ডেন্স। হি ওয়ান্টেড টু নো, উনি জানতে চেয়েছেন। এটার জন্য দৃঢ়তা লাগে, সেই দৃঢ়তাটা কে পয়দা করে? জনগণ, তাই না? তো আবার যদি জনগণ যদি পেছনে না থাকে, যদি আপনার ধানাই পানাই তাইরে নেড়ে মার্কা নির্বাচন করে যদি ক্ষমতা ধরে রাখতে হয়, ধরে থাকার ব্যাপার হয়, তখন তার সেই শক্তি সাহস থাকে না। আমি যদি বলি আপনাকে, এই যে আমাদের 25 বছর, আমি ছোট্ট একটা একেবারে কমার্শিয়াল টার্মস থেকে আমি শুরু করতে চাই। ভারতের আদানি কোম্পানির যার ব্যাপক সমালোচনা উইদিন ইন্ডিয়া, এবং এই বাংলাদেশ প্রসঙ্গ ভারতের বিরোধী দল কংগ্রেস তারাও তুলেছে। আদানির কাছ থেকে আপনি অধিক মূল্যে অনেক দাম দিয়ে বেশি দাম দিয়ে আপনি বিদ্যুৎ কিনতে হবে। আপনি একদিক দিয়ে বলছেন আপনি সক্ষম, বর্তমানে আপনার উৎপাদন ক্ষমতার চেয়েও আপনি দ্বিগুণ ক্যাপাসিটি আলা, আপনার বর্তমান 12-13 হাজার আপনার মেগাওয়াট বিদ্যুৎ লাগে।
আপনার এখন ক্যাপাসিটি আছে 25,000 মেগাওয়াট রাইট নাও। তারপর আপনি আদানির সাথে আপনি কন্ট্রাক্ট করলেন যে 25 বছর পর্যন্ত তার কাছ থেকে বিদ্যুৎ নেবেন। যদি বিদ্যুৎ না নেন তাহলে 25 বছর আপনাকে তার ওই ক্যাপাসিটি চার্জ দিতে হবে, গুণাগারি দিতে হবে। এটাকে একটা মানে আপনার মানে বা দেশের স্বার্থ মানে আফোর্ড করার চুক্তি না, নিঃসন্দেহে না। একেবারেই দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার মতো একটা চুক্তি। জনগণের টাকা, এই যে এই বিদ্যুৎ 1 কিলোওয়াট, মেগাওয়াট তো পরে কথা, 1 কিলোওয়াট বিদ্যুৎ দেওয়ার আগেই আদানিকে 1200 কোটি টাকা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে গুনে দিতে হয়েছে বাংলাদেশের কারেন্সিতে, মানে এই ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটা গেল একটা বিষয়। তিস্তার পানি নিয়ে আসলে শেখ হাসিনা আদৌ আলোচনাই করেন না, মানে তিস্তার পানি মানে শেয়ারিং, ওয়াটার শেয়ারিং, এটা নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা, যেটা মানে প্রধানমন্ত্রী তার সাংবাদিক সম্মেলনে বলেছেন তিস্তার মহাপরিকল্পনা। আমি ইন্ডিয়ার সাথে আলোচনা করবো কেন? তুমি পানি দিচ্ছ না, তোমার উজানে তুমি এটাকে রিজার্ভার করে তুমি আমার পানি উইথড্র করে নিচ্ছ। এখন আমি বিকল্পভাবে এই মানে তিস্তা নদীর ম্যানেজমেন্ট, পার রক্ষা, এটাকে আরো মানে গভীর করে ইত্যাদি, ইট ইজ মাই অ্যাবসলিউটলি ইন্টারনাল ইস্যু, বিকজ আই এম নট গেটিং মানে শেয়ার ফ্রম ইয়োর সাইড। আমি তোমার সাইড থেকে তো পানি পাচ্ছি না। তাহলে আমাকে বিকল্পভাবে আমার এইটার নাব্যতা রক্ষা করা, এটা পানি ধরে রাখা এবং এটাতে সেচ ব্যবস্থা ডেভেলপ করার জন্য একটা মহাপরিকল্পনার কথা। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি তো অবশ্যই মানে আমি ইন্টারনালি আমি কি করব সেটা আমি মানে অবশ্যই আমি ইন্ডিয়ার সাথে আলোচনা করব না। হ্যাঁ, যদি ইন্ডিয়া যদি মনে করে বা প্রতিবেশী কোনো দেশ যদি মনে করে যে আমার এই ব্যারেজ, আমার এই প্রজেক্টটা নেওয়ার কারণে তার কোনো ড্যামেজ হবে, তার নদী ভাঙ্গনের ব্যাপার হতে পারে, তার ভূমি ধসের ব্যাপার হতে, যদি তার কোনো কনসার্ন থাকে, সেই কনসার্নগুলো আমি অ্যাড্রেস করবো, নিশ্চয়ই করবো, কারণ আমি তো প্রতিবেশীকে ডিস্টার্ব করতে চাই না। ইন্ডিয়া একদিক দিয়ে আপনার মানে তিস্তার পানি দিচ্ছে না, চুক্তি করছে না, অপর দিক থেকে তিস্তার আমি যে কাজটা করব সেই কাজে তারা অংশগ্রহণ করবে বা বিনিয়োগ। ওয়াই শুড আই টেক ইনভেস্টমেন্ট ফ্রম ইন্ডিয়া? প্রয়োজন বোধে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে। উই ডোন্ট নিড ইভেন মানে চাইনিজ ফান্ড। আমি অ্যাজ এ সিটিজেন, দিস ইজ মাই ইমোশন, দিস ইজ মাই স্পিরিট, যে আজকে আমি তিস্তার পানি পাচ্ছি না, আমার উত্তর জনপদের লোকজন মানে আপনার তাদের জীবন জীবিকা মানে বিপর্যস্ত হয়ে গেছে। তাহলে যদি আমার এই জায়গায় যদি কিছু উন্নয়ন মহাপরিকল্পনা করতে হয়, কত হাজার কোটি টাকা লাগবে? এত টাকা আমরা ব্যয় করতে পারি। আমরা জনগণ ওই যে মানে আপনার যমুনা সেতুর জন্য জনগণ সারচার্জ দেয় নাই, আমরা দরকার হলে সারচার্জ বসায় দেখ সরকার। আমরা নিজেদের বিনিয়োগ দিয়ে নিজেদের জনগণের টাকা দিয়ে আমরা আপনার মানে তিস্তা মহাপরিকল্পনা করব। বাট এত কিছুর পরেও যদি অ্যাটলিস্ট তিস্তা মহাপরিকল্পনার জন্য এইখানে আপনার পার বাধা বলেন, সংস্কার বলেন, নাব্যতা সৃষ্টি করার জন্য যে ইন্টারনাল ওয়ার্ক যেটা হবে, এই টাকাটা তো আমার জনগণকেই দিতে হবে। তো সেটার জন্য আমি ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট নিয়ে তার কাছে ধার দেনা করে তা আমি কেন করতে যাবো? তুমি তো আমার পানিই দাও নাই, তুমি আমার হিস্সাটা তুমি দিলা না। এখন আমি খিচুড়ি খাবো, এখন বললো তো তুমি খিচুড়ি খাবো, তো ঠিক আছে, তুমি তোমার টাকা দিয়ে টাকাটা দাও। আমি খিচুড়ি খাবো না, পোলাও খাবো না, পান্তা ভাত করবো, ইট ইজ মাই ম্যাটার অ্যাবসলিউটলি। তারপরে যদি বলে যে হ্যাঁ তোমার এই ডেভেলপমেন্ট কাজ করতে চায়, আমার এই প্রবলেম হইতে পারে, এটা আমরা জানতে চাই কি প্রবলেম হইতে, আমাদের জানাক, আমরা সেটা তাদের কনসার্ন অ্যাড্রেস করবো নিঃসন্দেহে। তো যাক, এটা আমি মনে করি যে এই তিস্তা মহাপরিকল্পনা ইন্ডিয়ার সাথে কথা বলাটাও দেশবিরোধী। আমি পার্সোনালি মনে করি, আমি দলের কথা মনে করি না, এটা আমার নিজের অভিমত। এখন আপনি আসেন আপনার কানেক্টিভিটি, আপনার যে বাংলাদেশ থেকে 861 মানে আপনার ইয়ে যাবে মানে মাইল বা কি বলে এটাকে, আপনার এই দূরত্বে যে আপনার যে ট্রেন চলাচল হবে, আমার ইন্টারেস্টটা কি? হোয়াট ইজ মাই ইন্টারেস্ট? ইন্ডিয়ান যে এটা বাংলা ভিশনের একটা রিপোর্ট আমি দেখেছি, আপনাদের একটা ভিডিও ডকুমেন্টারি আমি দেখেছি, যে এই আপনার উত্তর পূর্বাঞ্চলে ভারতের নর্থ ইস্টার্ন কান্ট্রিজগুলোতে যার জন্য চিকেন নেকের পার দিয়ে তাদেরকে যাতায়াত করতে হতো এটা, এবং ওখানে চীনের সাথে তাদের সংঘাত আছে, এটা ঝুঁকিপূর্ণ থাকে। এখন তারা এখন এই দিক থেকে বাংলাদেশের ভেতর থেকে এই 861 মাইল এই জায়গাটা তারা মানে বাংলাদেশের এখান থেকে তারা রেল লাইন নিতে চায়। আমার দেশের জায়গা, আমার কৃষি জমি আপনারই হবে, নষ্ট হবে। আমার লাভটা কি? আমার বাণিজ্য হবে। ওই যে এক বেটার এক সময় যে খেল আছে, যখন আপনার ট্রানজিট নিয়ে যখন
ট্রানজিট ট্রান্সশিপমেন্ট নিয়ে যখন কথা হলো, তখন এই যে মানে আপনার এই যে কথিত মানে অর্থনীতিবিদরা কি সবক দেওয়া শুরু করলো যে বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার গার্মেন্টসে যত ইনকাম করে, আমরা নাকি আপনার ইন্ডিয়াকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দিলে আমাদের অনুরূপ লাভ হবে। এই যে মানে ডক্টর মশিউর রহমান, এখন আওয়ামী লীগের মানে বর্তমান সরকার যিনি অর্থনৈতিক উপদেষ্টা, ওনাদেরই তো এই ধরনের আপনার মানে বক্তব্য ছিল। তো এই এখন মানে আপনি মানে কয় ডলার পান, কত ডলার পান? এই যে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের চুক্তি হলো, বাংলাদেশের মাটির উপর যে অবকাঠামোগুলো নিয়ে বলল, আপনি কয় ডলার পাচ্ছেন? কয় ডলার বলতেছে, কিন্তু বিলিয়ন তো দূরের কথা। তো এই যে আত্মঘাতী কাজগুলো হচ্ছে ওয়ান আফটার ওয়ান, আপনার একটা দেশের তো কিছু বার্গেনিং পয়েন্ট থাকে, যেটা বলে আপৎকালীন ব্যবস্থা। আপনি কালকে কি খাবেন, আজকে যদি সব খেয়ে ফেলেন তা কালকে কি খাবেন? আপনার প্রতিবেশীর সাথে, অন্য দেশগুলোর সাথে আপনার একটা বার্গেনিং ইয়ে থাকবে না, মানে কন্টেন্ট থাকবে না। সবই যদি আপনি হাতছাড়া করে ফেলেন, হ্যান্ডস আপ করে ফেলেন, মানে সব, তারপরে তো ওয়ান আফটার ওয়ান তো আপনার তো সব মানে আমও যাবে, সালাও যাবে। আমার কেন মানে আমার জায়গার উপর দিয়ে আমি কেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর কানেক্টিভিটির জন্য এটা ওয়ান্স ট্রান্স এশিয়ান আপনার মানে রেল লিঙ্কের প্রস্তাব ছিল, আমাকে একটু দেন। তো ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের ব্যাপার ছিল। এখন তো ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্ক নাই, এখন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া। আর তারপরে বাংলাদেশ ইন্ডিয়া আমার সমস্যা নাই। আমার কথা হলো যদি এইখানে আমার যে 861 কিলোমিটার, অ্যারাউন্ড 900 মানে আপনার কি বলেন 900 মাইলের মতো যে দূরত্ব, এই জায়গাটা এই রেল লাইন নির্মাণ করতে গেলে আমার মাটি ব্যবহার হবে না, আমার কৃষি জমি নষ্ট হবে না। দুদিন পরে তাদের বলবে যে এইখানে মানে তাদের এই রেল লাইনের নিরাপত্তার জন্য তাদের লোক লাগবে, তাদের নিরাপত্তার লোক লাগবে। তা আমি তো ভয়াবহ ঝামেলা আনতেছি। আর সর্বোপরি আমার বক্তব্য, বাংলাদেশ সরকারকে তো আগে দেশের জনগণকে জানাইতে হবে যে এই 861 আপনার মাইল, এই 900 মাইল বাংলাদেশের মাটির উপর দিয়ে যে রেল লাইন যাবে, এই রেল লাইন যাওয়ার মধ্য দিয়ে ভারতকে আমি রেল লাইন দেবো, আমার বেনিফিটটা কি, কত টাকা পাবো, কি পাবো? ভারত যে আপনার এখানে যে বেনিফিটটা পাবে, ভারতের সময় বাঁচবে, ভারতের ফুয়েল বাঁচবে, সবকিছু, তাতে বাংলাদেশের বেনিফিটটা এটা তো সরকারকে জানাতে হবে। কিন্তু সরকার যদি এইগুলো না জানায়, যদি সরকার সাইডা যদি দিয়ে আসে, সার্টেনলি উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। এটা আমরা মানবো না, এবং এই ধরনের চুক্তি আমরা আদৌ মানবো না। বাংলাদেশের জনগণ এটা বিরোধিতা করবে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি জেলায়। অসীম কুমার উকিল, আসলে মূল একটা পয়েন্ট আসুজ্জামান রিপন যেটি বললেন, আসলে বাংলাদেশের লাভটা কোথায় এখানে? লাভ তো খুঁজতেই হবে। কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে উনি একটা আশার গল্প বানাইছে নাকি, প্রত্যেকটা একই 860 কিলোমিটার রেলে রাখি, এটা একটা প্রস্তাব, এগুলো কোনো চুক্তি টুক্তি হয় না একই। কিন্তু এটাকে অলরেডি মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সমঝোতা স্বাক্ষর হয়ে গেছে না, প্রস্তাব এগুলি হয় নাই একই। এরকম আপনার তিস্তার উপরে আর কি বেশ একটা সুন্দর আষাঢ়ে গল্প বানায় ছেড়ে দিল মাঠের মধ্যে আর কি। এখন এই গল্প দিনের পর দিন করা যাবে, এবং এটি বলতেছিল যে স্বার্থ, না আমি যে গল্পটা বলছি এটা কিন্তু প্রধানমন্ত্রীর বর্ণনা, কিন্তু মানে নিরিবিলি থাকার এই অভ্যাসটা নেই আর কি, এক বিপদ পড়ছে আর কি। পার্টির প্রমোশন হওয়ার পরে যেন আরো অস্থিরতা বাইরে গেছে, একটু না শুনলে তো হবে না। নিঃসন্দেহে আসলে গল্প কইতেছে এই বললেন না, মানে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা হয় না, কথা বলা এটা দেশ বিরোধী হয়ে যায়। যে জন্য ওই বিএনপি চেয়ারপারসন যখন প্রধানমন্ত্রী, তিনি যখন ভারত সফরে গেছেন, সফর করে যখন ঢাকা বিমানবন্দরের সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল গঙ্গার পানি চুক্তির ব্যাপারে, উনি বললেন যে এটা তো আলাপ করতে ভুলেই গিয়েছিলাম। এগুলি আলাপ সালাপ ওনারা করেন না। যা হোক, যেমন এবার তিস্তা চুক্তি ভুলে গেছেন আবার না, আসলে রিপন না, এটা আপনি ঠিক আছে চলার পথে মাঝখানে ধরে তো আপনি ছন্দপতন ঘটান, বলার জায়গাগুলোকে নষ্ট করে ফেলান, তাহলে তো আলাপটা করা যাবে না। বরঞ্চ আপনি বলেন আমরা শুনে যাই, সেটাও চলে। কোনো আমার শুনতে কোনো অসুবিধা নাই। আপনারা দেশ বিক্রি টিক্রি করবেন কিভাবে, এগুলো একটু বোঝার চেষ্টা করি। দেশটা এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা থেকে শুরু করে সবসময় নেতৃত্বটা দিয়েছে। দেশের স্বার্থকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সব কিছু বিবেচনা করেছে। পাশের রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সাথে সবসময় একটা সুসম্পর্ক আমাদের ছিল। আমরা বিশ্বাস করি এই সুসম্পর্ক বজায় রেখেই আমাদের স্বার্থ আদায় হবে, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমাদের এগিয়ে যাওয়ার পথটুকু থাকবে।
কোনো আষাঢ়ের গল্প নয়। তিস্তা চুক্তি, তিস্তা সমস্যার সমাধান আমরা করব। কানেক্টিভিটি, যে শুরুতে বলেছিলাম, যার যত বেশি কানেক্টিভিটি সে তত বেশি উন্নত, এগিয়ে যাওয়ার প্রত্যয় তার তত বেশি। সারা ইউরোপ এক দেশ থেকে উঠে গিয়ে আরেক দেশে নামতেছে, কোনো বর্ডারে কেউ জিজ্ঞাসাও করে না, গাড়ি থামায় জিজ্ঞাসা করে না যে কোথায় যাচ্ছেন ভাই। চলছে, এদের সীমানা টিমানা আছে কিনা এটাও বোধহয় ভুলে গেছে অনেকে। আমরা এই জায়গাগুলিকে রক্ষা করে আমরা সব কিছু করবো। রেল লাইন যখন বসে তখন কিছু জায়গা তো নষ্টই হয়, শুধু রেল লাইন না, রাস্তা হলেও জায়গা নষ্ট হয়। তখন ইন দ্য লং রান আমার কাছে কোনটা প্রয়োজন, কোনটা লাভজনক, সব কিছু বিবেচনা করে এগিয়ে যাওয়ার বিষয়গুলি আসে। কিন্তু এই আষাঢ়ে গল্প করে এরা ওনারা ক্ষমতা গিয়ে, বিএনপি ক্ষমতা গিয়ে ভারতের সাথে বিরাজমান কোনো সমস্যার সমাধান করেছে এমন কোনো নজির নাই, সমস্যা তৈরি করা ছাড়া। বাংলাদেশ এই জায়গাগুলিতে মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সেটা আমরা যেমন দেশকে ভালোবাসি, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেন আমরা বিবেচনা করি, ঠিক তেমনিভাবে এগিয়ে যাই। তিস্তার পানি না, অভিন্ন 54টা নদীর উৎসমুখ হলো ভারতে, যেগুলোর সাথে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা এই জায়গাগুলিতে বিবেচনা করে অগ্রসর হই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা বলেছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে, এটি ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, সেটা আমাদের বিষয় না। আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী আলোচনা হয়েছে, সেই আলোচনার সূত্র ধরে এগিয়ে যাবে। তিস্তার ব্যাপারে একটি কারিগরি সমীক্ষা দল আসতেছে, যারা আগে এসে জায়গাগুলো দেখবে। তারপরে রিজার্ভার তৈরি করবো না, কীভাবে করবো না করবো, সব কিছু মিলিয়ে আমাদের সামগ্রিক পদক্ষেপটা হলো তিস্তা সমস্যার সমাধানটা করা। এটি আমাদের জন্য খুব প্রয়োজন। গঙ্গার পানি এটা রুটিন ওয়ার্ক, আবার রিনিউয়াল হবে, এটা নিয়ে কোনো টানাপোড়েন নেই। আমরা এটা, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমি বলছি যে আমরা আরও এগিয়ে যেতে চাই। বর্ডারের সীমান্তের যে সমস্যাগুলো, আসাদুজ্জামান রিপনরা বা বিএনপি বা বিরোধী দল, তারা কিন্তু একটা কমন কথা বলতেছে এখন, যেটা আলোচনায় আসছে, যে এই যে আমরা কানেক্টিভিটির সঙ্গে যুক্ত হব, আমরা যে রেল লাইনের ব্যবস্থা করব, আমাদের বাংলাদেশের লাভটা কি? আমরা লাভ নিয়ে তো আমরা যাবো, আমরা কোনো লসের মধ্যে তো যাবো না। জি, আমাদের লাভ, এগুলি নিয়ে কাজও চলছে। কারিগরি টিম যাওয়া আসা করতেছে, দুই দেশের রেলের টিমের মধ্যে কথাবার্তা হচ্ছে। লাভ তো আছে, লাভ ছাড়া তো আমাদের কিছু করবো না। এটা একটা বিরাট কর্মযজ্ঞ হবে, যেখানে অর্থনীতির প্রাণ সঞ্চার হবে। অবশ্যই আমার এই যে উন্নত বিশ্ব আছে না, এক দেশ এক শহর তো আরেক শহরে গেলে তো ট্যাক্স দিতে হয়, আর দেশের উপর দিয়ে যাওয়ার সময়গুলো তো দিতেই হবে। বলতেছে ভিতরে কি আছে না আছে এটা আমরা বুঝবো কী করে? এমন অদ্ভুত কথা তো কখনো শুনি নাই। ট্রেনিং করে কি যাবে না যাবে এটা আমরা জানবো কিভাবে? এটা যেভাবে সারা পৃথিবী চলে আমরাও সেভাবে চলবো। সেটা তারা বলতেছে আবার নিরাপত্তা বাহিনী আসবে, নিরাপত্তা না, এগুলি তো বানোয়াট কথাবার্তা। কি নিজের কোলানো আষাঢ়ে গল্প, নিজের মনের মতো করে একটা গল্প পাতা আঁকি দিয়া এই জায়গাটা তৈরি করা আঁকি, যেটির পক্ষে কোনো যুক্তি নেই। আধুনিক দুনিয়া, এই ডিজিটাল পৃথিবীতে বা স্মার্ট পৃথিবীতে দাঁড়িয়ে এটা নিরাপত্তা বাহিনী নামে কোনো কিছু যায় টায় না, এইভাবে যায় না। এটা ঘোষণা দিয়ে যায়, সপ্তম নৌবহর ঘোষণা দিয়ে আসা যাওয়া করে। এটা আড়ালে আবডালে করে যাওয়ার কোনো বিষয় না। ট্রেন শিয়ালদা ঢাকার মধ্যে ট্রেন চলাচল হচ্ছে, সবসময় যাচ্ছে আসছে। তার মানে কি সব চোরাই মাল যাইতেছে, ফ্যান্সি ডেল আসতেছে, এমন কোনো বিষয় আছে কিনা? এমন ঘটনা তো শুনি নাই। দেশের মানুষ যাচ্ছে আসছে, মানুষই যাওয়া আসা করতেছে, সবখানে চেকিং হচ্ছে, যা পদ্ধতি আছে কাস্টম এক্সাইজ সব কিছু দিয়ে যাওয়া আসা করছে। এই গল্প ফাঁদে এরা অভ্যস্ত, আষাঢ়ে গল্প করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, অন্য জায়গায় নিয়ে যেতে চায়। আমরা বিরতি দিয়ে আরো কিছু গল্প শুনবো আর কি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজ আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, আপনি অনেক বিষয় বললেন। গতকাল আপনার দলের পক্ষ থেকে মহাসচিব যে সংবাদ সম্মেলন করলেন, তিনি স্পষ্টতই বললেন ভারতের বিরুদ্ধে আপনাদের অবস্থান না, বাংলাদেশ সরকারের নানা কর্মকাণ্ড এবং তার চুক্তি নানা বিষয়ে তিনি সমালোচনা করেছেন, এবং তাদের বিরুদ্ধে অবস্থানের কথা বলেছেন। আপনার কাছে আমি জানতে চাই, আপনি দীর্ঘদিন বিএনপির, আবারও বলছি, আন্তর্জাতিক বিষয়গুলো দেখছেন, আসলে ভারতের ব্যাপারে আপনাদের দলের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে।
তার আগে আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা দিতে চাই। উনি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির কথা বলেছেন, ইউরোপের উদাহরণ টেনেছেন, সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশের এবং ভারতের মধ্যে যেরকম দীর্ঘ কাঁটাতারের যে ব্যাপার, এরকম কাঁটাতার রেখে কেউ কানেক্টিভিটি করে না। তো কাঁটাতারটা উঠাইতে হবে, কাঁটাতারটা উঠাইয়া তারপরে কানেক্টিভিটির মানে আসবে, সেই বিষয়গুলো হবে। সীমান্ত হত্যার ঘটনা এরকম ইউরোপে হয় না, তো এখানে সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং মানে 99% আমাদের বাংলাদেশের মানুষগুলো মারা যায়। এবং বিএসএফ এর একটি ক্যাটেগরিক্যালি বলা আছে যে তারা কোনো লেথাল উইপন তারা ইউজ করবে না, অর্থাৎ মানুষের মৃত্যু হতে পারে এই ধরনের মানে অস্ত্র তারা প্রয়োগ করবে না। কিন্তু ইচ অ্যান্ড এভরি অকেশনে আমাদের দেশের মানুষ বিএসএফ এর মানে ছোড়া গুলিতে আমাদের মানুষের প্রাণ যায়। তো এই বিষয়গুলো ব্যাখ্যা তারা দিচ্ছে যে চোরাচালানি নানা অপকর্মের সঙ্গে যুক্তদের, তাদের তো ব্যাখ্যা, মানুষ মারার পর তাদের একটা ব্যাখ্যা থাকবে, প্রত্যেকের একটা ব্যাখ্যা থাকে। তো সুতরাং এই বিষয়গুলো অ্যাড্রেস না করে সীমান্ত হত্যার ঘটনার জিরো টলারেন্সের যে কথা আমরা শুনি, কথা আজকে একটা নতুন নতুন শব্দ দিচ্ছে না, জিরো টলারেন্স। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্সটা আমরা অনেক দিন ধরে দেখতে চাই। কাঁটার তারটা এখান থেকে সরাইতে হবে, তারপরে আমার এখান থেকে কানেক্টিভিটি হবে কি হবে না, ইউরোপের স্ট্যান্ডার্ড হতেই পারে, কোনো ব্যাপার না, চলাচল হবে, যোগাযোগ। আগে তো সেই বিশ্বস্ততা আমার দেশের বর্ডার গার্ডের মানে আপনার সদস্যকে তুলে নিয়ে লুঙ্গি পরে ছেড়ে দেয়, বলা হলো তার মানে আমার বর্ডারের বিট যে এখন তো বর্ডার গার্ড আর কি, আমার বর্ডার গার্ডের যে মেম্বার, হ্যাঁ, যে সৈনিক, তো মানে সে আমাদের বিজিবি থেকে বলা হচ্ছে যে উনি মানে কুয়াশায় মানে উনি মানে পথহারা হয়ে গেছেন। তো পরে পাওয়া গেল যে মানে তিনি মানে লুঙ্গি পরিত অবস্থায় তার লাশ পাওয়া গেল, তার মানে উনি চোরাচালানির পিছনে গেছিল। তো আমার প্রতিবেশী রাষ্ট্র আমার সীমান্ত রক্ষার বাহিনীর একজন সদস্যকে লুঙ্গি পরে মাইরা এবং লুঙ্গি পরে পাঠাই দেয়। তো আগে তো এই জায়গায় আস্থার বিষয়টা আমার থাকতে হবে। হ্যাঁ, তো আমার বিজিবির মেম্বারও কি চোরাচালানি করতে গেছিল নাকি? তো যাক, এই আস্থার জায়গাটা না আসা পর্যন্ত আমি আমার সয়েল, আমার মাটি ব্যবহার করে আমি এরকম প্রায় মানে 1000 মাইল আমার দেশের বুক চিরে আমি অন্য কাউকে কানেক্টিভিটি দেওয়ার ব্যাপার আমি পক্ষপাতী নই আমরা। আচ্ছা, আর সম্পর্ক উনি যেটা বলেছেন যে ভারতের সাথে সম্পর্কের কথা বলেছেন, যে আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক ভালো, অনেক কিছু তারাই করেছেন। যে ইরানের যে আপনার আগে যে শাসক ছিলেন মিস্টার রেজা শাহ পাহলভি, তার সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক ছিল। এবং আপনার শাহ সরকার উচ্ছেদ হওয়ার পরে এখন ইরানে যে আপনার যে সরকার এখন ক্ষমতায়, তার সাথে আপনার মানে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অলমোস্ট মানে খারাপ, কি মানে নিষেধাজ্ঞার মধ্যেই আছে। এখন তার মানে তো এই নয় যে আপনার যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্ক রাখতে গেলে ওই সার দলটাকেই ক্ষমতায় থাকতে হবে, নট দ্যাট। মানে প্রত্যেকটা দেশের তার নিজস্ব স্বার্থ, তার দেশের জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য সেই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন সরকারটি কোন দলটিকে তারা মানে ভোট দিলে দেশটা রক্ষা হবে, দেশের স্বার্থ রক্ষা হবে। এটা তো জনগণের উপর আমরা মানে ছেড়ে দিই। আচ্ছা, আপনি এরপরে আমি এই প্রসঙ্গটা এখানে শেষ করতে চাই। আরেকটা প্রশ্ন, আপনি কি সমুদ্রে মানে বঙ্গোপসাগর নিয়ে কথা বলবেন? না, আমি জানতে চাইছিলাম আপনাদের অবস্থানটা কি ভারতের সাথে। আচ্ছা, আপনি প্রসঙ্গ তুলে বলে আর এটা গেলাম না। ভারতের প্রসঙ্গে আমাদের অবস্থান ভেরি ক্লিয়ার। আমরা ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রেখে পরস্পরের বন্ধু হিসেবে আমরা থাকতে চাই। অর্থাৎ আমার কোনো আচরণ বা তার কোনো আচরণ যাতে পরস্পরের জন্য কোনো উৎকণ্ঠা এবং উদ্বেগের বিষয় না থাকে, এটা অবশ্যই থাকবে। কিন্তু আমরা যখন দেখি পারপেচুয়ালি ভারতের সরকার, মানে বর্তমান সরকার মোদী সরকার, আমি খুব ক্যাটেগরিক্যালি যদি বলি, এই পারপেচুয়ালি এই গভর্নমেন্ট যখন আপনার একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে ক্ষমতা রাখার জন্য তাদেরকে সাপোর্ট করে এবং তারা খুব খোলাভাবেই বলে যে বাংলাদেশের আপনার মানে বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে তারা অনেক মানে কনসার্ন। এই স্থিতিশীলতা কি? স্থিতিশীলতা আপনার কি মানে গণতন্ত্রবিহীন স্থিতিশীলতা? ভারত তার নিজের দেশের জনগণের ভোটাধিকারকে তারা সম্মান করে। তো তাহলে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করুক, তাদের ইচ্ছা মতো তার একটা পছন্দের সরকার বেছে নেক। সেই সরকারের সাথে ভারতের বন্ধুত্ব হবে না বা সেই সরকারের সাথে বাংলাদেশের একসাথে চলতে পারবে না, এটা ভারত ভাবছে কেন? আমরা যে মেসেজটি দিতে চাই, ভারতের সাথে অবশ্যই আমরা বন্ধুত্বপূর্ণ আমরা মানে আচরণ আশা করি, বাট অ্যাট দ্য সেম টাইম ভারতের বর্তমান সরকার
যারা এই বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে পৃষ্ঠপোষকতা করে, যেন তেন মার্কা নির্বাচন করতে মানে আপনার উদ্বুদ্ধ করে, বাংলাদেশের নির্বাচন কমিশন এসে আগের মানে তাদের মানে ফরেন সেক্রেটারি সুজাতা সিং এসে যেভাবে ইন্টারফেয়ার করে, এই ধরনের ইন্টারফেয়ারেন্স নিঃসন্দেহে আমরা বিরোধিতা করি এবং করব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাষ্ট্র হিসেবে ভারতের বিরুদ্ধে আমি যাবো, রাষ্ট্র হিসেবে আমি আমেরিকার বিরুদ্ধে যাবো, রাশিয়ার বিরুদ্ধে যাবো, হোয়াই, এটা তো আমাদের ইয়ে না, মানে আমাদের লক্ষ্য না, এটা আমাদের নীতির মধ্যে না। অসংখ্য রকিল, আমরা একটু দুর্নীতির বিষয়ে কথা বলতে চাই। সাম্প্রতিক সময়ে সমালোচিত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশনা এসেছে। একই সঙ্গে পুলিশ কর্মকর্তারা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এখন এই বিষয়গুলোর প্রসঙ্গে আপনার কাছে জানতে চাওয়া, এগুলো যখন সামনে আসে বা যারা দায়িত্ব থেকে, বিশেষ করে পুলিশের কথা বলি, চলে যায়, তখন এগুলি নিয়ে নাড়াচাড়াটা কেন হয়? থাকা অবস্থায় তাদের নিজস্ব বাহিনী কিংবা সরকারের বিভিন্ন সংস্থা যাদের দেখার দায়িত্ব, তারা কি দেখতে ভুল করছে নাকি দেখতে পারছে না? কঠিন প্রশ্ন করতেছেন। আসলে যেমন রিপনের মতো আর কি, যে বিএনপির পলিটিক্সটাই এসে ভারত বিরোধিতা, যা করে ভারতের বিরোধিতা করতে হবে, কোনোটাই মানবে না। এখন বলে বিষয়টা এইরকমই আর কি, যে আপনার এই বেনজির কোথায় আছে, কিভাবে আছে, এটা তো দেখার দায়িত্ব আছে, নির্দিষ্ট ব্যক্তিবর্গ আছে, তারা এটার উত্তরটা দেওয়া উচিত। দুর্ভাগ্যজনক হলেও সেরকম কোনো সদুত্তর কারো কাছ থেকে পাওয়া যাচ্ছে না। আমরা বিষয়টা রাজনীতির মাঠের কর্মী হিসেবে যেটা দেখি, যে এই ধরেন 5টা কেস আমাদের সামনে আনা হয়েছে এবং এগুলির মানে আদ্যপন্ত সব কিছু ধরে টান দেওয়া হয়েছে, এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারি এই জায়গাগুলি ওয়ান আফটার আনাদার অ্যাড্রেস করছে আর কি। যেমন সন্ত্রাস কিন্তু আপনার ক্যাম্পাসে তো সন্ত্রাস নাই, সুন্দর একটা সময়, অন্যান্য ক্ষেত্রেও সন্ত্রাসী কর্মকাণ্ড একেবারে আমরা যেটা চেয়েছিলাম জিরো টলারেন্স থেকে নিয়ে আসতো, সেটুকু হয়েছে। শতভাগ সফল আমি বলবো না, কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি আছে। ঠিক তেমনি মাদকের জায়গাটাতেও আমরা উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পেরেছি। আজকের এটা দুর্নীতি, অনিয়ম, অনাচারের জায়গাগুলি, সেক্ষেত্রে আমরা বারবার বলার চেষ্টা করছি দুদককে শক্তিশালী করার, এবং যে কেস কয়েকটা নিয়ে আসা হচ্ছে এগুলি দেখাশোনা হচ্ছে। এই জাতীয় ঘটনা কি আসলে সরকারের ভাবমূর্তিতে কোনো প্রভাব পড়ে কিনা? অবশ্যই ভালো প্রভাব পড়ে। আজকে যখন এই একটা জায়গা ধরা হয়েছে, হ্যাঁ হয়তো অনেকে বলতেছে যে দেখি না শেষ পর্যন্ত কি হয়, কিন্তু এই যে পুলিশের আইজি বা সেনাবাহিনী প্রধান সহ পুলিশের আরো কর্মকর্তা, পরে ছাগল ঘটনা সর্বশেষ যা ঘটনাগুলি আসতেছে আর কি, এইগুলি নিয়ে ধরে এগুলো চেইন ওয়ার্ক আর কি। একটা আইজিপির টোটাল ফাইল নিয়ে যখন টান পড়ে, তখন বাংলাদেশে কর্মরত সমস্ত সংস্থা প্রধানরা অ্যালার্ট হয়ে যায়। একই সাথে রাজনৈতিক অঙ্গনে নাড়াচাড়াটা লাগে। আমলাতন্ত্র এবং রাজনীতিবিদের যৌথ প্রযোজনায় যে সমস্ত নাটক সংগঠিত হয় বা যে সমস্ত ঘটনা ঘটে, সমস্ত জায়গাগুলিতে টান পড়ে। আমরা আমাদের সরকার, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাকে সামনে এনেছে সব কিছুর থেকেই দুর্নীতিটাকে মুক্ত করার জন্য। এটা দেশের আজকের পত্রিকা, মানে গতকালকে পত্রিকাতে নিউজ আছে 20 জন ঋণ খেলাপির, শীর্ষ ঋণ খেলাপির নাম ধাম দিয়ে প্রকাশিত হয়েছে। এটা গুড। আর পরের দায়িত্বটা কি দাঁড়ায়? প্রযোজক হিসেবে, উপস্থাপক হিসেবে আপনি যদি আজকে এটা নিয়ে আলোচনাটা করতে পারতেন, আমরা যদি কথা বলতে পারতাম, জনমতকে সংগঠিত করতে পারতাম এই ঋণ খেলাপির বিরুদ্ধে। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই জায়গাটায় আজকে সমস্ত জায়গাতেই এই সব কটা টকশই হচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক বলছে আমি তা না। কিন্তু একই সাথে যদি এই বিষয়টা নিয়ে আসা যেত, তাহলে ঋণ খেলাপি নিয়ে কথা বলা যেত। ঋণ খেলাপি নিয়ে কথা বলতে বলে আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা ভূমিকা আমরা সবাই মিলে রাখতে পারতাম। এই ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে জায়গাটা তৈরি করেছি। এখন বাংলাদেশের যে অবকাঠামো, সরকারের যে অবকাঠামো, সেই অবকাঠামোতে ফাঁকগুলি থাকে, যে ফাঁকগুলি কেউ বের হয়ে যেতে পারে। সেটাকে মানে এই যে বলছে না, পাসপোর্টের আইজি ম্যানেজারের 7টা পাসপোর্ট অফিসের
7জন বা 8জন কর্মকর্তাকে আজকে দুদকে ডেকে নিয়ে গিয়েছিল। তারা সর্বশেষে যেটা বলছে যে উনি কখনোই আমাদের পাসপোর্ট অফিসে আসেন নাই, আইজি বেনজির আহমেদ, কিন্তু ওনাকে পাসপোর্টটা না দেওয়া যাবে না এই জায়গাটা আমরা রাখতে পারি নাই। এই বাস্তবতাটাকে মেনে নিয়ে আমরা সামনের দিনগুলিতে পাসপোর্ট অফিসের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর বা অফিসাররা যেন এই জায়গাগুলিতে দাঁড়াইতে পারে, সেক্ষেত্রে আমাদের সবাই এগিয়ে আসলে আরও সহজ হয়, আরও সুন্দর হয়। এগুলি যেমন আপনার মাহফুজ আনাম সাহেব বলছিলেন, আমরা জানতাম কিন্তু বলার মতো সাহস আমাদের ছিল না। এটি স্বাভাবিক ধরে নেই, কাউকে আসামের কাঠগড়ায় দাঁড় না করা, লেট আস মুভ ইউনাইটেডলি। আমরা এখন সাহসটা সবাইকে দেই যে সবাই মিলে যৌথভাবে দাঁড়াই, এবং এটা বিশ্বাস করি আমার সরকার, আমার নেত্রী যে উদ্যোগটা নিয়েছেন, এটাতে দেশ জাতি সবাই মিলে আমরা একটা জায়গা দাঁড়াতে পারবো। জি, রাসেলুজ্জামান রিপন একেবারে ইতিবাচক একটি আহ্বান। না ঠিক, উনি ঠিকই বলেছেন। আমি ওনার স্পিডের সাথে ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ নাই। আমি যেমন ধরুন আপনি বলেছিলেন যে রিটায়ারমেন্টের পরে সবার ব্যবস্থা, তবে আমি একটা দিন দেখলাম যে সার্ভিং অবস্থা একটা মানে যে ওই কি একটা মানে ঢাকার সিনেমার কি নায়িকা ঠাইকার নিয়ে একটা কেলেঙ্কারি কার ওই সাকলাইন ইয়াং ছেলে পরিমণির ঘটনা নিয়ে, তো মানে তাকে বোধহয় মানে ইয়ে করেছে, অবধি দেওয়া হয়েছে, মানে কি বলে মানে তাকে স্যাক করেছে ইত্যাদি ইত্যাদি হোয়াট এভার। আমার কথা যে হাউ মেনি সাকলাইন্স, এই ধরনের লুচ্চা সাকলাইন পুলিশের কতগুলো আছে, কারণ টপ অফ দ্য ইসে তো ছিল বেনজিরের যে সমস্ত অডিও প্রকাশ হচ্ছে, তাতে তো সাকলাইনের তো ওস্তাদ মানে ওস্তাদের ওস্তাদ ছিল আপনার মানে বেনজির। তো হেলম অফ অ্যাফেয়ার্স, একটা বাহিনীর টপ লোকটা যখন লুচ্চা থাকে, ক্রিমিনাল থাকে, বদমাইশ থাকে, কুলাঙ্গার থাকে, তো তখন তো আপনি বাহিনীর মানে অন্য যে জুনিয়র মেম্বার বা অন্য যারা তারা কেউ মনে করতে টুকটাক করা যেতে পারে। আপনার নিশ্চিত মানে মনে আছে এই ডিএমপির একজন কমিশন ছিল অ্যানাদার কুলাঙ্গার, শফিকুল, হ্যাঁ, সে বলছিল এখন আবার ওই যে কি বলে আপনার কর্ম কমিশনের মেম্বার টেম্বার হয়ে আছে, এ বলছিল যে মানে সাকলাইন যে অপরাধ করছে এটা হলো 100 টাকার অপরাধ, মানে 100 টাকা জরিমানা নাকি 100 টাকার। তাকে জিজ্ঞেস করতো যে তার ব্যাপারে কি ব্যবস্থা, বলেছে সেই যেটা করছে 100 টাকার অপরাধ, মানে তার বিরুদ্ধে শাস্তি হলে 100 টাকার শাস্তি দেওয়া যায়। তাহলে এখন যে সরকার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আপনার তদন্ত করে তার বিরুদ্ধে যে তার চাকরিটা চলে যাওয়ার মানে খেয়ে ফেললো, এটা তো 100 টাকা নাই, অনেক বড়। এবং আমি মনে করি যে নিঃসন্দেহে একটা মানে ইটস এ গুড অ্যাটেম্প্ট। আই মাস্ট, তাহলে অন্তত এই একটা ইস্যুতে সরকার ধন্যবাদ পেতে পারে। আমি তো ইটস এ গুড অ্যাটেম্প্ট, আমি বললাম তো, আমি তো মানে ভালোটাকে ভালো বলার মতো তো সৎসাহস আমার আছে নিঃসন্দেহে। ইটস এ গুড অ্যাটেম্প্ট। এর ফলে যেটা হবে যে এই সাকলাইনের মতো যারা এদিক সেদিক আপনার মানে দৌড়দৌড়ি করে, নানা জায়গায় ঘাস ঠাস খায়, হ্যাঁ, গরু ছেড়ে দিলে ঘাস খায় না, এরকম ঘাস খাওয়া যেগুলো আছে, নানান জায়গায় ঘাস খেয়ে বেড়ায়, এই সমস্ত সাকলাইন কতগুলো পুলিশ আছে সেটা ফাইন্ড আউট করা দরকার। কতগুলো বেনজির আছে দুর্নীতি করে, কতগুলো আসজ্জমান আছে, কতগুলো কি আরো কতগুলোর নাম ঠাই বেরোচ্ছে, একটা কনস্টেবল কোটি টাকা কামাই গেছে। তো এইগুলো কেন পুলিশের চাকরি নিতে গেলে কি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় রে ভাই। তো বেটারা তো যে মানে স্বাভাবিকভাবে তারা মানে ঘুষে আক্রান্ত হয়, নানান ব্যাপার, তাদের ভালো পোস্টিং এর জায়গায় থাকতে গেলে তাদের টাকা দিতে হয়। ওই টার্কির একটা নিউজ দেখলাম যে এরদোগান পাওয়ারে আসার পরে বা কি হওয়ার পরে প্রায় 5000 মানে আপনার মানে গভর্নমেন্ট অফিসার ফায়ার করে দিছে, চাকরি থেকে বাদ দিয়ে দিছে। এখন কত হচ্ছে কি যে পার্লামেন্টে আপনার মানে এই পার্লামেন্টে আমিডামি পার্লামেন্ট হইলো, রাশেদ খান মেননে আমিডামি মার্কা ইলেকশনই পাস করছেন, উনি একটা কথা বলছেন যে আপনার মানে স্পেশাল কমিশন করা বা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। আসলে তাই করা উচিত। আপনার এই লুচ্চা বলেন, দুর্নীতিবাজ বলেন, ক্রিমিনালগুলো বলেন, এগুলো বাছাই করতে হবে সব জায়গা থেকে, হ্যাঁ, এগুলো বাছাই করে এগুলো চাকরি থেকে বাদ দিতে হবে রে ভাই। ওই যে অসীম কুমার উকিল যে বললেন আপনার যে খেলাপি ঋণ থেকে শুরু করে সবাইকে আমাদের একটা এফোর্ট নিতে হবে। এই দুর্নীতি বলেন, এই যে সমাজটাকে তারা যে পলিউশনের মধ্যে নিয়ে গেছে, আমরা কি শিক্ষা পাচ্ছি? ভালো ভালো ব্রিলিয়েন্ট ছেলে মেয়েরা অনেকে দেখা গেলো যে ডাক্তারি পাস করছে, মানে আপনার ইঞ্জিনিয়ারিং পাস করছে নাকি টপ অফ দ্য পাবলিক মেডিকেলকে, তারা যে চাকরিতে যেতে চায় পুলিশে, কেন? ওখানে মজা, কাস্টমসে যেতে ওখানে মজা, হ্যাঁ, এত মজা। এই মজাগুলো তো বের করা দরকার। আর খালি পলিটিশিয়ানদেরকে আপনারা মানে মানে দুর্নীতিবাদ বলেন। আগের পররাষ্ট্রমন্ত্রী বলছেন না বেগমপাড়া সব আপনার মানে মোস্ট অফ দ্য ইয়ে হচ্ছে আপনার ইয়ে মানে এই মানে মানে সরকারি কর্মকর্তা, গাছের খায় তলার টোকায়, বেতনও পাবে, আবার ঘুষ খাবে, মানুষের উপর জুলুম করবে, মানুষের সম্পত্তি মানে দখল করবে, চাপ দেবে। হোয়াই?
এবং আজকে তো প্রধানমন্ত্রী বলছেন যে এত লোক থাকতে হবে, মানে টাকা কামানোর ধান্দা করতে শেষ পর্যন্ত দেশ ভেঙে যেতে হয়। তাহলে ভাগতেই যখন হচ্ছে, তাহলে এখন কথা হচ্ছে, আমি যে কথাটি বলতে চাচ্ছি, যাতে অন্যদের ভেঙে যেতে না হয়, কারণ মানুষ কিন্তু এটাকে একেবারেই সহ্য করছে না, মানুষ মানছে না। অনিয়ম, সেটা নির্বাচনের বেলা অনিয়ম বলেন, আপনি ধানায় পানায় মার্কা করে নির্বাচনে করবেন, ভাগতে আপনাদেরও হবে। শুধুমাত্র মানে ওই বেনজিরকে ভাগতে হচ্ছে তা না, শুধুমাত্র আপনার ওই আসুজ্জামান মিয়া ভাইগে গেছে তা না, যারা জনগণের ভোট ছাড়া যারা হম্বিতম্বি করছেন, যারা ক্ষমতা আঁকড়ে আছেন, তাদেরকেও ভাগতে হবে। অসীম কুমার উকিল, যেমন তারেক রহমান ভেগে আছে, আপনারা কবে ভাগতেছেন? তারেক রহমান যেমন ভেগে আছে, না, সুনির্দিষ্ট ভাবে প্লেস আমার বলতে হবে, বলবেন আমারই তো সুযোগ বলার জন্য আসেন, কিন্তু আল্লাহর রাস্তায় আমরা কথা বলার সময় আবার অসুবিধা হয়ে গেছে। যেমন তারেক রহমান ভেগে আছে, না বিষয়গুলি নিয়ে খুব ফেয়ার ডিল করতে হবে। আমরা ফেয়ারলি জিনিসটা আনি না। এখন আইজি বেনজিরকে নিয়ে কথা বলবেন, আইজিদের ইতিহাস তো আরও আছে নিঃসন্দেহে। এই ঘটনার আগে আইজি বেনজির আহমেদ এটা মডেল ছিল পুলিশের। আপনি আপনার সাথে আলোচনা করি যে পুলিশে ঘুষ খায়া চাকরি কোন ক্ষেত্রে হয় রিপন ভাই, আপনার জানা মতে? আমি তো ভাই সরকারে ছিলাম না, এমপি মন্ত্রী হই না আমি। না এখনকার কথাটা কি যে কামাই পত্রিকায় যেটা দেখি যে আমি তো না ছিলাম মন্ত্রী, না ছিলাম এমপি, ওই সময় না। এই আপনি তো আমাদের আমলে কথা কইতেছেন, এখন আপনার জানা মতে একটা পুলিশের চাকরি দিয়ে টাকাটা কামায় কেউ, এটা কি পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে চাকরি দেব, হ্যাঁ নিয়োগের মধ্যে ম্যানিপুলেশন করবে, করে তারপর না সেটা তো প্রথম কথা হয়েছে। তো আপনি কি বিসিএস এর কথা বলতেছেন না সব জায়গার কথা বলতেছেন? আমি মূলত মানে বিসিএস এর কথা বলেছি। আপনার নিচে কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর নিয়োগের বেলায় এই ধরনের কথাই তো আসে না। এই জায়গাগুলি মানে আমরা তো ছিলাম আর কি, আমি 5 বছর এমপিগিরি করছি আর কি, না কোনো কনস্টেবল নিয়োগে কোনো টাকা পয়সা দিয়ে কনস্টেবল নিয়োগের পদ্ধতি নাই, পদ্ধতি নাই। কিন্তু যারা পদ্ধতি খোঁজার ব্যাপার, যারা ঢেউ গনে না, বললাম তো যে আমি যে ঢেউকমে এটার মধ্যে আপনি আমি একটা চ্যালেঞ্জ শুনে দিলাম আপনাকে। আপনার এই যে একটা উদাহরণ দিয়ে বলি, এই আমলে আপনি একজন খেয়াল করেছেন, একজন মহিলা কনস্টেবল ফার্স্ট হয়েছিল খুলনায়, সকল পরীক্ষা ফার্স্ট হয়ে চাকরি হচ্ছে না, পরে রাজারবাগ পুলিশ লাইনে এসে গেটের এখানে সে ধর্মঘটে গেছিল। কি ব্যাপার? টেলিভিশনে আসছে যে সে ফার্স্ট হচ্ছে চাকরি পাচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী নজরে গেছে বিষয়টা। প্রধানমন্ত্রী আইজি মহোদয়কে জিজ্ঞেস করছে এটা কি বিষয়, বলে যে সব ঠিক আছে কিন্তু তার স্থায়ী ঠিকানা নাই, এই জন্য চাকরিটা হচ্ছে না। যে নিয়মটা আছে সেই নিয়মে স্থায়ী ঠিকানা লাগবে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বললো যে আশ্রয়ণ প্রকল্পে আমি তার স্থায়ী ঠিকানা করে দিচ্ছি, চাকরি অ্যারেঞ্জমেন্ট করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী খুলনায় ওইখানে একটা আশ্রয়ণ প্রকল্পে তার জমি দেওয়া বাড়ি দেখাই যাচ্ছে, পরে চাকরিটা। আপনি বোধহয় একটা ঘটনা আপনি নিশ্চয়ই এটা পত্রিকাও দেখছেন, আমি পত্রিকা রেফারেন্সই বলি, সেটা হচ্ছে যে এই পুলিশের নিয়োগের বেলায় যে আপনি পার্মানেন্ট অ্যাটেন্ডেন্সের কথা বললেন না, এবং আপনি জানেন কিছু জেলার মোটার ব্যাপার আছে, কোটা সিস্টেম আছে, যে এই জেলাগুলো ফিল আপ হয়ে গেছে, অন্য জেলা খালি আছে। এইখানে ম্যানিপুলেশনটা যেটা হয়েছিল পত্রিকায় আসছে, সেটা হচ্ছে যে আপনার জাল আইডি, জাল ইউপি কাগজপত্র, মানে অন্য ডিস্ট্রিক্টের নাম বলছে, মনে করেন আই এম ফ্রম মুন্সিগঞ্জ, আমার মুন্সিগঞ্জে চাকরি হবে না, তাহলে আমার কোথায় চাকরি দিলে হবে? গোপালগঞ্জে দিলে হবে। মানে গোপালগঞ্জ বলতে ওইখানে কোটা খালি আছে, আমি ওই কাগজপত্র বানিয়ে সেখানে চাকরি নিলাম। এই যে ম্যানিপুলেশনের এই জায়গাগুলি রিপন ভাই এক সময় হয় না, আমি তা বলি নাই, কিন্তু এখন এগুলো হয় না, এখন এগুলি হয় না। মানে সকলের ক্ষেত্রে বিসিএসও ধরেন রিটার্নের পদ্ধতি নিয়ে কেউ কথা বলে না, ভাইবার ক্ষেত্রে ফেভার ডিসফেভার কম বেশি থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই জায়গাগুলি মানে সাংঘাতিকভাবে শতভাগ শুদ্ধ বলে কিছু আছে আমি তো মনে করি না, কিন্তু কমনলি বলার মতো কোনো জায়গা নাই। একটু এক সেকেন্ড বলবি, কুলাঙ্গার শব্দটি আমি ব্যবহার করেছি কারণ এটা প্রধানমন্ত্রী খুব প্রিয় শব্দ। না উনি আমার নেতা তারেক রহমান সম্পর্কে যেটা বলছে, আমার তারেক রহমান অভিযোগ প্রমাণিত, তারেক রহমান এই অভিযোগ তো আপনাদের সাজানো কোর্টে মুজিব কোর্টে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নিউজ এন্ড ভিউজ। আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সঙ্গে অতিথিদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।